আমরা বেসিক্যালি হচ্ছে মুভি, গেমিং, প্রিন্ট মিডিয়া, গ্রাফিক্স এই পুরো ফিল্ডটা জুড়েই আমরা আছি। আমাকে কি এআই রিপ্লেস করে দিতে পারে যখন তখন? যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। কতটা রেঞ্জে গিয়ে আর্নিং করা পসিবল অ্যানিমেশন বা ভিএফএক্স শিখলে? কলকাতায় অ্যাজ আ ফ্রেশার মোটামুটি সেই স্যালারিটা আর অন্যান্য ফিল্ডের থেকে অনেকটা বেশি হয়। এই যে আমরা মোবাইলে যে গেম খেলি, সেই গেম খেলাটাই কি করে ডেভেলপ করতে হয় সেটা আপনারা শেখান। স্ক্র্যাচ থেকে শুরু করে যেটা খেলছি তত অবধি নিয়ে আসা, পুরো এন্টায়ার জিনিসটাই আমাদের গেম ডিজাইনিং এর মধ্যে রয়েছে। কোভিড টাইমে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ফেস করেছে ডাউনফল, আমাদের ইন্ডাস্ট্রি ফেস করেনি। আর কি কোম্পানিতে ফ্রেমওয়ার্কসের থ্রুতে প্লেসমেন্ট দেওয়া হয়? যত বড় বড় ব্র্যান্ডস আমরা শুনতে পাবো ইন্টেরিয়র বা ফ্যাশনের ক্ষেত্রে, সেখানে আমাদের টাই আপ রয়েছে, যেহেতু আমরা একটা 20 বছর পুরনো ব্র্যান্ড। কোন ক্লাসের পর থেকে এই ফিল্ডে আসা যেতে পারে বা এই কোর্স অপ্ট করা যেতে পারে? সামার ক্যাম্প, আলাদা আলাদা এরকম ভেকেশন টাইমে ক্যাম্প করি, যেখানে 1 মান্থের জন্য সিঙ্গেল সফটওয়্যার শেখানো হয়। জব প্রসপেক্ট আরও বাড়িয়ে দিয়েছে, কারণ এআই ফিল্ডেও তারা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। কলকাতায় এই কাজের অপরচুনিটি কতটা? কলকাতার যে মার্কেটটা এই ফিল্ডের জন্য, বাঙালিদের মধ্যে এখনো পর্যন্ত এই ধারণাটা রয়েছে যে ফ্যাশন ডিজাইনিং বা ইন্টেরিয়র ডিজাইনিং এটা বিশাল উচ্চবিত্ত লোকেদের পড়াশোনা। পশ্চিমবাংলার লোকের, আমাদের মধ্যে না এই আর্ট অ্যান্ড কালচারটা খুব ছোটবেলা থেকে ইনকালকেট করা। ফ্রেমবক্স কেন আলাদা? Top 25 International Animation Schools and College 2020 International Rankings, সেখানে 20 নম্বরে রয়েছে ফ্রেমবক্স। ও আপনারা ভাবছেন না আমার হাতে কি? আমার হাতে রয়েছে ফ্রেমবক্সের একটা প্রসপেক্ট। 2008 সাল থেকে যারা অ্যানিমেশন, ভিএফএক্স, ইন্টেরিয়র ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনিং শেখান, আজকে আমি খুব অবাক হচ্ছি যে এই গতানুগতিক পড়াশোনার পাশাপাশিও এই বিষয়গুলোর থেকে কত কিছু মানুষ জীবনে করতে পারে। আজকের এপিসোড হয়েছে সেই বিষয়ের ওপরে, খুব ইন্টারেস্টিং একটা এপিসোড হয়েছে। যারা সদ্য উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ করেছেন, আজকের এপিসোডটা আমি তাদেরকে ডেডিকেট করছি, কারণ তাদের জন্য এর থেকে ভালো অপরচুনিটি বোধহয় আর নেই। ফ্রেমবক্স বলে যে কোম্পানি 2008 সাল থেকে এই জিনিসগুলো শেখাচ্ছেন, এবং তাদের স্টুডেন্টরা বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে প্লেসড হয়ে রয়েছেন এবং অনেকে নিজের ব্যবসাও শুরু করেছেন। আজকে কথা হবে অ্যানিমেশন, ভিএফএক্স নিয়ে, গেমিং নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে ফ্যাশন ডিজাইনিং আর ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে। আমাদের সঙ্গে আজকে দুজন মেম্বার ছিলেন ফ্রেমবক্সের তরফ থেকে। আসুন কথা না বাড়িয়ে তাদের সঙ্গে আলাপ করি আর জেনে নিই ফ্রেমবক্সে কিভাবে নতুন নতুন ছেলেমেয়েদেরকে হেল্প করছে। আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক থেকে দেখছেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে ফলো করবেন, চ্যানেলটাকে ফলো করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনিও আসতে চান বা আপনার ব্র্যান্ডকে প্রমোট করতে চান আমাদের পডকাস্টে এসে, তাহলে স্ক্রিনে যে মেল আইডি যাচ্ছে সেই মেল আইডিতে অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি ফ্রেমবক্সের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই একটা হেল্পলাইন নাম্বার এন্টায়ার ভিডিওতে দেখতে পাবেন, আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া রইল, যোগাযোগ করে নিতে পারেন। আর ফ্রেমবক্স কোথায় এক্স্যাক্টলি? লোকেশন হলো চৌরঙ্গি, পার্ক স্ট্রিট এবং সল্টলেক, এই তিনটে আউটলেট রয়েছে ফ্রেমবক্সের। যেটা আপনাদের বাড়ির কাছাকাছি, সেখানে আপনারা গিয়ে একবার কথা বলে আসুন। কথা না বাড়িয়ে চলুন আজকের এপিসোডে যাওয়া যাক। এপিসোড শুরু করার আগে যারা আমাকে চেনেন তারা তো চেনেনি, আর যারা চেনেন না তাদের জন্য জানিয়ে দিই, আমি সোহিনী আর আপনারা দেখছেন দ্য এসডি পডকাস্ট। আজকের এপিসোড খুব এনজয় করুন। আজকে আমাদের সঙ্গে ফ্রেমবক্সের তরফ থেকে রয়েছেন তনুশ্রী, যিনি আজকে আমাদের ইন্টেরিয়র অ্যান্ড ফ্যাশন ডিজাইনিং সম্বন্ধে বলবেন যে কি করে ছেলেমেয়েরা এই কেরিয়ারটাকে পারসিউ করে নিজেদের ফুল টাইম একটা কাজের দিকে যেতে পারে। নমস্কার তনুশ্রী। নমস্কার। কেমন আছো? খুব ভালো আছি। তুমি করেই বলছি কিন্তু। নিশ্চয়ই, প্লিজ প্লিজ। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আচ্ছা, একটা জিনিস একটু জানতে চাইছি তোমার কাছে, এই যে ফ্যাশন ডিজাইনিং বা ইন্টেরিয়র ডিজাইনিং, ডিজাইনিং শব্দটা এটা একটা ক্রিয়েটিভ শব্দ। একদম। ধরো কোনো মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি নেই, আচ্ছা, তাও সে করতে চাইছে, কি করা উচিত সেক্ষেত্রে? আমাদের সবার মধ্যে না একটা ক্রিয়েটিভিটি রয়েছে। আপনি যেটা বলছেন যে ক্রিয়েটিভিটি নেই, হয়তো আপনি সেই স্কেচিং এর ব্যাপারটা রিলেট করতে চাইছেন বা ড্রয়িং এর ব্যাপারটা রিলেট করতে চাইছেন, বাট বিশ্বাস করুন আজকের ডেটে মানে একটা মানুষ যে ক্রিয়েটিভিটি ভাবে ভাবতে পারে, একটা নর্মাল মানুষ বা একটা মেয়ে বা একটা ছেলে, সে যখন বাড়ি থেকে বেরোনোর আগে নিজের আউটফিটটাকে ডিসাইড করছে যে এই জিন্সটার সঙ্গে এই টপটা যাবে বা এই শার্টটার সঙ্গে এই প্যান্টটা যাবে,
তার মধ্যেও কিন্তু সেই ক্রিয়েটিভিটিটা রয়েছে, তবেই সে কিন্তু সেই আউটফিটটাকে বা তার নিজের ঘরটাকে নিজের মতন করে সাজাতে পারছে। তো আমরা অ্যাজ ফ্রেমবক্স এটা মনে করি যে ক্রিয়েটিভিটি সবার মধ্যেই আছে। আচ্ছা, ইন্টেরিয়র ডিজাইনিং বা ফ্যাশন ডিজাইনিং এক্স্যাক্টলি কি? বেসিক্যালি ইন্টেরিয়র ডিজাইনিং বা ফ্যাশন ডিজাইনিং ক্রিয়েটিভিটির একটা পার্ট। হুম। ইন্টেরিয়রটা হচ্ছে মানে কথা দিয়েই আমরা বুঝতে পারছি ভিতরের জিনিস সাজানো। তো যে কোনো কমার্শিয়াল স্পেস যদি আমি বলি, মানে আজকে ডেট একটা, মানে আমি যদি এখানকার এক্সাম্পল নিই, বা যে কোনো একটা স্টুডিও হোক বা একটা ক্যাফে হোক বা একটা ডেন্টিস্টের একটা পার্লার হোক বা যে কোনো একটা জায়গা হোক, বাড়ির ক্ষেত্রে আজকের ডেটে হোম ইন্টেরিয়র ভীষণ পপুলার। যে কোনো মানুষ তার নিজের ফ্ল্যাট, তার নিজের বেডরুম, কিচেন, তার একটা স্পেসিফিক ওয়ে থাকে যে আমি এইভাবেই সাজাতে চাই, ওইভাবেই সাজাতে চাই। তো ওই যে সাজানোগুলো, একটা ছোট স্পেসকে ইউটিলাইজ করে ভীষণ সাজানো গোছানো করা, পরিপাটি করা, কালার থিওরি বোঝা। কালার থিওরি ফ্যাশন বা ইন্টেরিয়রের একটা ভীষণ কমন একটা জিনিস। ফ্যাশনের ক্ষেত্রে স্টাইলস থাকে, যেমন ধরুন রোমান স্টাইল থাকে, মিডল ইস্টার্ন স্টাইল থাকে, ইউরোপিয়ান আউটফিটস থাকে, যেটার উপরে বেস করে আজকালকার ডেটে অনেক শো, যেমন কোরিয়ানদের একটা আলাদা আজকালকার জেনারেশন যেটা ভীষণ প্রেফার করে। তো এইগুলোর ব্যাপারে, এগুলোকে ডিজাইন করার ক্ষেত্রে, এগুলোকে বানানোর ক্ষেত্রে, কমিউনিকেশন করার ক্ষেত্রে, এই জিনিসগুলোকেই ফ্যাশন ডিজাইনিং এবং ইন্টেরিয়র ডিজাইনিং বলা হয়। আচ্ছা, এবার একটা কথা জিজ্ঞেস করবো, যেটা আপনি বলছিলেন যে সকলের মধ্যেই ক্রিয়েটিভিটি থাকে, একদম। কোন বয়সের লোকেরা এই কোর্সটা করতে পারে, মানে ফ্যাশন ডিজাইনিং বা ইন্টেরিয়রের বিষয়টা কোন বয়সের লোকেরা করতে পারে? দেখুন, সত্যি কথা বলতে ক্রিয়েটিভিটির কোনো বয়স হয় না। এবার যদি আমি গতানুগতিক পড়াশোনার ক্ষেত্রে বলি, তো হ্যাঁ, আমাদের বিভিন্ন রকমের কোর্স আছে। শর্ট টার্ম কোর্সের জন্য সত্যি কোনো এজ লিমিট থাকে না। মানে কেউ যদি একটা হাউসওয়াইফ বা একটা মানুষ যে ধরুন অলমোস্ট রিটায়ারমেন্টের ক্ষেত্রে যাচ্ছে, রিটায়ারমেন্টের দিকে যাচ্ছে, বা সে ভাবছে যে এবার আমি একটা নিজের কিছু ভেঞ্চার শুরু করবো, তো সেই ক্ষেত্রে সে ইন্টেরিয়র বা ফ্যাশন, হোম মেকার্সরা আজকের ডেটে অনেক বেশি ফ্যাশনের দিকে বা ইন্টেরিয়র দিকে যায়। বিকজ যে তার নিজের একটা নতুন ফ্ল্যাট কিনলো, সে ভাবছে যে আমি যে পয়সাতে ইন্টেরিয়র করবো, সেই টাকাটা ইনভেস্ট করে আমি একটা কোর্স করে আমি নিজে থেকে শিখে নিজের ফ্ল্যাটে সেটা ইউটিলাইজ করতে পারবো। তো শর্ট টার্ম কোর্সেস গুলোর 1 বছরের বা 2 বছরের সেরকম কোনো একটা এজ লিমিট থাকে না। গতানুগতিক ভাবে আমরা যেহেতু ডিগ্রি কোর্সেস অফার করি, যেটা হচ্ছে ইউজিসি অ্যাফিলিয়েটেড ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, তার ক্ষেত্রে কিন্তু ক্লাস 12 পাস আউট করা ম্যান্ডেটরি, এবং ক্লাস 12 এর যে এজ লিমিটটা থাকে সেটা হচ্ছে আমাদের ডিগ্রির ক্ষেত্রে ম্যান্ডেটরি, ব্যাচেলর ডিগ্রির ক্ষেত্রে। আচ্ছা, এই তো রিসেন্টলি উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের সব রেজাল্ট বেরোচ্ছে একদম। সব বোর্ডসেই, তো কেউ কেন পার্সিউ করবে এটাকে ফুল টাইম কেরিয়ার হিসেবে বা এটাকে একটা ডিগ্রি হিসেবে, যেটা আপনি বলছিলেন? আমরা বাঙালিরা বা আমরা পশ্চিম বাংলার লোকেরা, আমাদের মধ্যে না এই আর্ট অ্যান্ড কালচারটা খুব ছোটবেলা থেকে ইনকালকেট করা থাকে। মানে প্রতিটা বাচ্চা স্কুল করার সঙ্গে সঙ্গে আর কিছু করুক না করুক, একটু আঁকা শিখবে, একটু ডান্স শিখবে, একটু একটু গান করা শিখবে। তো এই আর্ট অ্যান্ড ক্রাফট বা ক্রিয়েটিভিটিটা আমাদের রক্তে আছে। বাট একটা টাইমের পরে গিয়ে বাবা মারা ভাবে স্পেসিফিক্যালি যে ঠিক আছে, ওটা হচ্ছে হোক, বাট পড়াশোনাটা করো। পড়াশোনা তো ডেফিনেটলি সে করছে, বাট একটা জায়গায় গিয়ে আমরাও বুঝতে পারি না যে এইটাকে কিন্তু একটা ফুল টাইম ক্যারিয়ার বানানো যেতে পারে। মানে আমার শখটাকে যে আমি আমার উপার্জনের রাস্তা বানাতে পারবো, এইটা অনেক মানুষ জানে না। তো যার মধ্যে এই ক্রিয়েটিভিটির ইন্টারেস্টটা রয়েছে, সেই ক্ষেত্রে আমি যদি আজকে একটা বিকম করলাম, আমার কিছু সেট জব রোলস আছে আমি যেগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে পারি। আমি যদি বিএ করি, কিছু সেট জব রোলস আছে যেগুলোর মধ্যে আমি অ্যাপ্লাই করতে পারবো। বাট ডিজাইনিং এর ক্ষেত্রে ক্যারিয়ার অপরচুনিটিসটা লিমিটলেস থাকে, এবং যেহেতু ক্যারিয়ার অপরচুনিটিসটা লিমিটলেস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ইনকাম সোর্স গুলো লিমিটলেস থাকে। আমি যদি একটা বিকম করে আমি সিএ বা সিএস করি, তারপরে আমি যদি একটা চাকরি বা নিজের ফার্ম করি, আমি সেটাতে কিন্তু এতটা অকিউপাইড থাকবো যে আমি একটা সেকেন্ড ইনকাম সোর্সের কথা ভাবতে পারবো। বাট ডিজাইনিং এর ক্ষেত্রে আমি একটা ফুল টাইম জবও করতে পারছি, সাইড বাই সাইড আমি একটা ফ্রিল্যান্সিং কাজও তুলতে পারছি, এবং ফিউচারে গিয়ে আমার কাছে যদি সেই উপার্জনের সঞ্চয়টা থাকে, আমি কিন্তু একটা নিজের ব্র্যান্ড খুলে নিজেকে এস্টাবলিশ করতে পারছি। তো এক্ষেত্রে আপনি যেটা বলছিলেন হাউস ওয়াইফ বা হোম মেকাররা প্রচন্ড ইন্টারেস্ট ফিল করেন, এটা কি কোনো জেন্ডার ওয়াইজড এডুকেশন, নাকি সব ধরনের মানুষেরাই ডিজাইনিং এর দিকে আসতে পারে? আগেন, ক্রিয়েটিভিটি সবার মধ্যেই থাকে। এবার ফ্যাশনের ক্ষেত্রে মানুষের একটা মিথ থাকে যে মহিলারাই করতে পারবে, কিন্তু ছেলেরা কি ফ্যাশন করছে না? আজকে ছেলেদের কি ট্রেন্ডস আসছে না? ছেলেরা অনেক বেশি অ্যাওয়্যার এখনকার দিনে। একদম একদম, মানে আজকে ডেটে, মানে আমার নিজের ভাই আছে, ছোট ভাই, ও আমার থেকে হয়তো বেশি জানে ফ্যাশনের ব্যাপারে। তো এই ডিজাইন ইন্ডাস্ট্রিতে কোনো মানে জেন্ডার বাইসিজম নেই। ছেলে চায় বা মেয়ে চায়, দুটোই, উভয় পক্ষ চায়, সেটা ফ্যাশন হোক চাই সেটা ইন্টেরিয়র হোক, যে যেটার মধ্যে ইন্টারেস্টেড সে সেটা করতে পারে। এবার প্রতিটা মানুষের একটা পার্সোনাল ইন্টারেস্ট থাকে, হয়তো কোনো মেয়ে ইন্টেরিয়র দিকে বেশি ইন্টারেস্টেড হতে পারলো, এবার কোনো ছেলে ফ্যাশনের দিকে বেশি।
মানিশ মালহোত্রা আমাদের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইনার্স, আমাদের বাঙালিদের প্রাউড সাব্যসাচী, হি ইজ আ ম্যান এন্ড হি ইজ আ ডিজাইনার যাকে পুরো বিশ্ব চেনে। তো কোনো জেন্ডার বাইসিজম নেই এই ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, একটা জিনিস জানতে ইচ্ছে করছে, আর যেটা আপনি বলছিলেন যে কোনো লিমিট থাকবে না আর্নিং এর, যদি একটা প্রপার কোর্স করে সে এই কেরিয়ারটা পারসিউ করে, সেক্ষেত্রে কত টাকা পর্যন্ত আর্ন করা পসিবল? দেখুন, একটা ফ্রেশারের ক্ষেত্রে যদি সে কলকাতাতে স্টার্ট করে বা কলকাতার বাইরেও যদি স্টার্ট করে, আপনি ধরতে পারেন একটা আর্নিং রেঞ্জ থাকে 15 to 35, মানে 15,000 থেকে 35,000-এর মধ্যে। আগেন সেটা ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করছে, সেটা সিটি টু সিটি ভ্যারি করে, কারণ কি প্রতিটা সিটির একটা লিভিং কস্ট আলাদা, একদম লিভিং কস্ট আলাদা থাকে। যদি সে একটু এক্সপিরিয়েন্স গেইন করে নেয়, তাহলে সেই ক্ষেত্রে 35 থেকে 65 একটা ব্র্যাকেট থাকছে। আগেন সিটি টু সিটি আর ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করছে। এবং এই সবগুলো করার সঙ্গে সঙ্গে সে যদি আলাদা করে ফ্রিল্যান্সিং কাজ করে বা নিজের কোনো ব্র্যান্ড বিল্ড আপও করে, মানে আমাদের বাচ্চারা এরকমও আছে যারা কিন্তু তিনটে জিনিস একসঙ্গেও করছে, মানে তারা জবও করছে, তারা তার সঙ্গে ফ্রিল্যান্সিং প্রজেক্টও করছে অন্য কোনো বড় ব্র্যান্ডের আন্ডারে গিয়ে। কেন কি ছোট ছোট প্রজেক্টের জন্য কিন্তু ডিজাইনার্স হায়ার হয়, সফটওয়্যার যারা জানে তাদেরকে হায়ার করা হয়, এবং তারা নিজেদের বিজনেসও করছে। তো সেই ক্ষেত্রে মানে আর্নিং এর কিন্তু কোনো ক্যাপস হয় না, মানে লিমিটলেস বলা যেতে পারে। হ্যাঁ, মানে নিজস্ব যদি বিজনেস এখান থেকে করা যায় তার তো কোনো সীমা নেই, তিনি যতটা খাটবেন ততটা উপার্জন করা সম্ভব। আচ্ছা, আর কি কি কোম্পানিতে ফ্রেমবক্স এর থ্রুতে প্লেসমেন্ট দেওয়া হয় যদি এই কোর্স করা হয়? ফ্যাশন আর ইন্টেরিয়র ক্ষেত্রে সত্যি কথা বলতে আমি যদি মানে নামগুলো বলতে শুরু করি আমাদের কাছে সময় চলে যাবে। তো আমি 2-4টে ব্র্যান্ডস এর নাম বলছি, যেমন আমি সাব্যসাচী স্যারের নাম বললাম। সাব্যসাচী স্যারের কাছে আমাদের স্টুডেন্টরা ইন্টার্নশিপ করেছে। তরুণ তালানি আছেন, কোমল সুদ আছেন, রিটেলের ক্ষেত্রে জারা আছে, H&M আছে, শপার স্টপ আছে, তারপরে এখন রিলায়েন্সের নতুন একটা ফাস্ট ফ্যাশনের ব্র্যান্ড বেরিয়েছে, অ্যাজুরাইট আছে, সেটা আছে। ইন্টেরিয়র ক্ষেত্রে লিভ স্পেস আছে, ডি ডেকর আছে। এবার যারা ইন্টেরিয়রের প্রতি একটুখানি ইন্টারেস্টেড বা যারা বলিউডের প্রতি ইন্টারেস্টেড, তারা সবাই জানে যে ডি ডেকর ব্র্যান্ডটা কার বা কি, তো তাদের একটা ইন্টারেস্ট থাকে ডি ডেকরে কাজ করার ক্ষেত্রে। সেঞ্চুরি প্লাই বলুন, হোমল্যান্ড বলুন, পেইন্ট মাই ওয়ালস বলুন, বেসিক্যালি যত বড় বড় ব্র্যান্ডস আমরা শুনতে পাবো ইন্টেরিয়র বা ফ্যাশনের ক্ষেত্রে, সেখানে আমাদের টাই আপ রয়েছে। যেহেতু আমরা একটা 20 বছর পুরনো ব্র্যান্ড, মানে 20 বছর প্লাস আমাদের ব্র্যান্ড প্রেজেন্স রয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের সেই টাই আপ গুলোর জন্য আমাদের বাচ্চারা এইসব জায়গায় ইন্টার্নশিপ এবং প্লেসমেন্ট পায়। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে এইচএসটা পাস করতে হবে যদি 3 বছরের আপনাদের কোর্স করা মানে করতে চায়, একদম। সেক্ষেত্রে কোন স্ট্রিম নিয়ে পড়তে হবে? আগেন লোকেরা মানে এটা পেরেন্টসদের একটা মাইন্ডসেট থাকে যে আমার বাচ্চা তো সায়েন্স নিয়ে পড়েছে বা কমার্স নিয়ে পড়েছে, ও তাহলে ডিজাইন ইন্ডাস্ট্রিতে কি করে যেতে পারবে। তো ডিজাইন ইন্ডাস্ট্রি যেহেতু একটা ক্রিয়েটিভ ফিল্ডের পার্ট, যে কোনো স্ট্রিম থেকে যে কোনো বাচ্চা এসে আমাদের কাছে পড়াশোনা করতে পারে। তার যদি ইন্টারেস্ট থাকে যে হ্যাঁ আমি এই ইন্ডাস্ট্রিটা নিয়ে পারসিউ করতে চাইছি, এই ক্যারিয়ারটাকে পারসিউ করতে পারছি, সে একদম করতে পারে, কোনো অসুবিধা নেই। কেন কি আমরা যে ডিগ্রিটা প্রোভাইড করি বি ভোকে কিন্তু এরকম কোনো লিমিটেশন নেই যে এই স্ট্রিম থেকেই আসতে হবে, যেটা অন্যান্য গতানুগতিক পড়াশোনার ক্ষেত্রে একটা লিমিটেশন থেকে থাকে। মানে কেউ বিএসসি করতে পারবে না যদি 11-12 আর্টস নিয়ে পড়ে থাকে। একদম একদম। সেক্ষেত্রে এরকম কোনো বাউন্ডেশন আপনাদের ক্ষেত্রে কোনো নেই? বাউন্ডেশন। আচ্ছা, এই কোর্সের ক্ষেত্রে কত টাকা পর্যন্ত খরচ হতে পারে? সেটা আগেন পড়াশোনার উপর ডিপেন্ড করছে। আজকের ডেটে আপনি যদি একটা ঠিকঠাক কলেজ থেকে বিকম করতে যান, মানে একটা প্রাইভেট কলেজ থেকে, একটা সার্টেন অ্যামাউন্ট খরচা হয়। তো আমাদের কোর্সেও কিন্তু সেরকম টাইপেরই এক্সপেন্স আছে, মানে খুব যে একটা বিশাল বড় খরচা বা একটা বিশাল বড় কিছু সেরকম একটা ব্যাপার নয়। আর আমাদের মানে কোর্স ফিস গুলো ডিজাইনই করা রয়েছে এরকম ভাবে যাতে মধ্যবিত্ত পরিবারের বাচ্চারাও এসে কিন্তু এই ক্যারিয়ার গুলো পারসিউ করতে পারে। কেন কি একটা এটা লোকের একটা মাইন্ডসেট থাকে, ও ফ্যাশন ডিজাইনিং অনেক টাকা খরচা হবে, ইন্টেরিয়র ডিজাইনিং অনেক টাকা খরচা হবে, কিন্তু আমরা নিজের কোর্স ফিস গুলো সেভাবে রেখেছি যাতে সবাই করতে পারে এবং তারা নিজের মানে হবিটাকে নিজের ক্যারিয়ার বানাতে পারে। দেখুন, এখনো কিন্তু আমি বলছি এভাবেই, কিন্তু এটাকে অন্যভাবে নেবেন না, বাঙালিদের মধ্যে এখনো পর্যন্ত এই ধারণাটা রয়েছে যে ফ্যাশন ডিজাইনিং বা ইন্টেরিয়র ডিজাইনিং এটা বিশাল উচ্চবিত্ত লোকেদের পড়াশোনা, এটা শখে তারা করে, এটা কোনো ফুল টাইম বিষয় না। বা এরকম আমি বলতে শুনেছি যে আরে ওদের অগাধ আছে, ওরা করছে, কিন্তু বিষয়টা তেমনটা নয়। সেই বিষয়ে মিথটা যদি আপনি একটু ক্লিয়ার করে দেন। ওই যে আমি প্রথমেই বললাম যে বাঙালি বাচ্চারা বা বাঙালি বাবা মারা বা বেঙ্গলের বাবা মারা ওটা হবে হ্যাঁ ঠিক আছে ড্রয়িং করছে, ঠিক আছে ওটা সাইডেই থাকুক, হবে কিন্তু আমার বাচ্চা ডাক্তারি। তো লোকে একটা জিনিস বুঝতে পারে না যে হয়তো ডাক্তার ছাড়াও অন্য কোনো প্রফেশন আছে যেখানে অনেক বেশি ক্যারিয়ার অপরচুনিটিজ আছে বা অনেক বেশি ইনকাম আছে। আর আজকালকার ডেটে ফ্যাশন ডিজাইনার্সদের বা ইন্টেরিয়র ডিজাইনার্সদেরও আমাদের দেশে ভীষণ
মানে রেসপেক্ট আছে বলতে গেলে। আপনি দেখুন ইন্টেরিয়রের ক্ষেত্রে যেমন ফ্যাশনের একটা গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে একটা লিঙ্ক রয়েছে, বা বলিউড বা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে একটা লিঙ্ক রয়েছে, সেরকম কিন্তু ইন্টেরিয়রের একটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে লিঙ্ক রয়েছে। এই যে এত বড় বড় সিনেমা হচ্ছে, তাদের যে এত গ্র্যান্ড সেট গুলো হচ্ছে, এই সেট গুলো কারা করছে? ইন্টেরিয়র ডিজাইনার্সরা করছে। তো যেখানে এত কোটি কোটি টাকার প্রজেক্ট হচ্ছে, তো যারা এই জিনিসগুলোকে বানাচ্ছে তাদের আর্নিং সোর্সটাও সেরকমই হচ্ছে। তো দিনের শেষে আমি যদি আজকে একটা ভালো পড়াশোনা করি, বা আমি যদি একটা ডাক্তার হতেও ভাবি, আমার মানে ভাবনাটা কি থাকবে যে হ্যাঁ আমি একটা ভালো উপার্জন করব। তো আমি ডাক্তার হই বা একটা ডিজাইনার হই, আমার উপার্জনটা যদি বেশি হয়, তো আমাকে তো সেটা নিয়েও ভাবা উচিত, রাইট? আর অলরেডি মানে এই গতানুগতিক পড়াশোনার মধ্যে এত বেশি কম্পিটিশন রয়েছে যে সাকসেসের পার্সেন্টেজটা একটু কমে গেছে। আমি বলবো না যে একদম নেই, যে সেই লেভেলের ভাবনা চিন্তা করে সে ডেফিনেটলি অনেক শুরু থেকেই প্ল্যান করে, বাট পার্সেন্টেজটা একটু কমে গেছে। বাট ক্রিয়েটিভিটি যেহেতু সবার নিজস্ব, তো তার নিজের ক্রিয়েটিভিটি, তার নিজের ভাবনা অনুযায়ী সে নিজের ফিউচারটা গড়ে নেয়। কোনো এজেড মানুষ শিখতে পারেন এই একই কোর্স? নিশ্চয়ই শিখতে পারেন। দেখুন আমি আমার নিজের ব্রাঞ্চের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আমাদের কাছে একটা লেডি ছিলেন, উনি কিন্তু 60+ ছিলেন। ওনার নিজস্ব ব্র্যান্ড ছিল, ওনার নিজস্ব বুটিক ছিল। উনি কিন্তু নিজেকে আপগ্রেড করার জন্য উনি এই কোর্সটা করেছিলেন। আর বিশ্বাস করুন, ওনার মধ্যে আর একটা কলেজের বাচ্চার মধ্যে কোনো তফাৎ ছিল না। এতটাই আগ্রহ ছিল। একদম, উনি বরঞ্চ আরো বেশি আগ্রহ দিয়ে শিখতেন, আরো বেশি মনোযোগ দিয়ে শিখতেন, আর ওনার প্রজেক্ট গুলো কম্পারেটিভলি বেটার ছিল। তো এজ বাউন্ডেশনটা নেই, মানে কেউ যদি ভাবে যে আমি শিখবো, সে শিখতে পারে, কারণ শেখার কোনো বয়স নেই, আমরা জানি। আচ্ছা, কম্পিউটার শেখাটা কতটা ইম্পর্টেন্ট এই কোর্সটা পারসিউ করতে গেলে? আজকালকার ডেটে স্কুলে বেসিক লেভেল একটা কম্পিউটার শেখানো হয়, সেই কম্পিউটার নলেজটা আমাদের কোর্সের জন্য যথেষ্ট। কেন কি আমরা মেজরলি যেটা শেখাই সেটা হচ্ছে সফটওয়্যার নলেজ শেখাই আর প্র্যাকটিক্যাল পড়াশোনা শেখাই। এবার প্র্যাকটিক্যালটা তো আমাদের ফ্যাকাল্টিজরা, যেহেতু তারা ইন্ডাস্ট্রি প্রফেশনাল, তারা শিখিয়ে দিচ্ছে। আর সফটওয়্যার নলেজেরও ক্ষেত্রে বেসিক যে মাইক্রোসফটে ধরুন এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বা গুগল শিট, যেগুলো স্কুলে আজকালকার দিনে বাচ্চারা করছে, সেই নলেজটা থাকলেই কিন্তু আমাদের যে সফটওয়্যারগুলো আছে সেগুলোতে ইজিলি ট্রেনিং নেওয়া যায়। আর আমাদের কোর্সের একটা বেনিফিট আছে কি বলুন তো, যে আমরা না স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে ক্লাস হয়ে যাওয়ার পরে যতটা সময় তোমার প্র্যাকটিস করারও দরকার, তুমি কিন্তু ক্যাম্পাসে বসে প্র্যাকটিস করো। মানে আমাদের ওই লিমিটেশনটা নেই যে তোমার এই টাইম থেকে এই টাইম অব্দি ক্লাস আছে, হয়ে গেছে, বাড়ি চলে যাও। আমরা বরঞ্চ আমাদের বাচ্চাদেরকে বলি তুমি এখানেই বসেই করো। এতে কি হয়, তাদেরকে সেপারেটলি একটা ল্যাপটপ কেনা বা ওই সফটওয়্যারের একটা ভার্সন কেনা দরকারটা পড়ে, সেটা আপনারাই প্রোভাইড করেন? একদম। আমাদের সেন্টারে সিস্টেমস রয়েছে যেখানে স্টুডেন্টরা সারাক্ষণ প্র্যাকটিস করতে পারে, যতক্ষণ তাদের ইচ্ছে। মানে কোর্সের টাইমের এক্সেস তারা বসে প্র্যাকটিস করতে পারে, কোনো সমস্যা আপনাদের তরফ থেকে? কোনো সমস্যা। আচ্ছা, এটার ডিউরেশনটা কতদিন, মানে কতটা সময় লাগে, মানে বেসিকটা স্টার্ট করতে? আমাদের সব থেকে শর্ট টার্ম যেটা কোর্স, সেটা শুরু হয় 6 মান্থস থেকে, যেটা আমি বললাম, যেটার কোনো এজ লিমিট নেই। তারপরে আমাদের কোর্স আছে 7 মান্থস, তারপরে আছে 8 মান্থস, তারপরে আছে 1 ইয়ার, তারপরে আছে হচ্ছে 2 ইয়ার্স, তারপরে আছে হচ্ছে 3 ইয়ার্স, যেটা হচ্ছে ডিগ্রি প্রোগ্রামটা। এবার ধরুন কেউ ডিগ্রি প্রোগ্রাম করতে চাইছেন না, সেক্ষেত্রে তার কোনটা পারসিউ করা উচিত, বেস্ট কোনটা? যদি কেউ ডিগ্রি প্রোগ্রাম পারসিউ না করতে চাইছে, সেই ক্ষেত্রে আমরা জেনারেলি সাজেস্ট করি যে 2 বছরের যে মাস্টার প্রোগ্রামটা রয়েছে, সেটাতে অনেকটা কভারেজ থাকে 3 বছরের মতন। অবভিয়াসলি ডিগ্রি তার ডিগ্রিই হয়, বাট মেজরিটি কভারেজটা আমরা 2 বছরের প্রোগ্রামের মধ্যে দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে 2 বছরের প্রোগ্রামটা সে করতে পারে। আচ্ছা, একটা ভীষণ রকমের ইনফিনিটি মানুষের মধ্যে থাকে যে ইংরেজিটা হয়তো প্রপারলি বলতে পারি না, বা ইংরেজিটা হয়তো প্রপারলি বুঝতে পারছি না, সেক্ষেত্রে আপনারা কি বাংলাতে ক্লাসেস প্রোভাইড করেন না পুরোটাই ইংলিশেই হয়? না, পুরোটা ইংলিশে তো হয় না ডেফিনেটলি। দেখুন আমরা তো কলকাতায় বসে আছি, আমাদের এখানে বিভিন্ন ভার্নাকুলারের বাচ্চারা থাকে, চাই সেটা হিন্দি ভাষী হোক, চাই সেটা বাংলা ভাষী হোক। তো আমাদের ক্লাসেস গুলো কিন্তু এরকম ভাবে ডিজাইন থাকে যে সে বাংলা বলুক, বা সে ইংলিশ বলুক, বা সে হিন্দি বলুক, সে যেন ক্লাসটা বুঝতে পারে। আর কারুর যদি ইংলিশে কোনো অসুবিধা হয়, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পার্সোনাল অ্যাটেনশন দিয়ে তাকে সেই জিনিসগুলো শেখাই। প্লাস আমরা একটা এক্সক্লুসিভ যেটা অফার করি, সেটা হচ্ছে পিডি ক্লাসেস, মানে হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাসেস। তো পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাসেসের ক্ষেত্রে কি হয়, যে অনেক সময় একটা বাচ্চা ধরুন জানে অনেক কিছু, বাট সেটাকে কিভাবে একদম এক্স্যাক্টলি, তো ওই স্পেসিফিক ডিউরেশনের মধ্যে কিভাবে নিজের ক্রিয়েটিভিটিটাকে এক্সপ্রেস করবে সে সেটা বুঝতে পারে না।
তো সেই জিনিসটারও ট্রেনিং আমরা দিই, মানে একদম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হিসেবে পোর্টফোলিও কিভাবে হবে, নর্মাল জবের ক্ষেত্রে যেটা রেজিউমে হয়, ডিজাইন ইন্ডাস্ট্রিতে সেটা পোর্টফোলিও হয়। তো পোর্টফোলিও কি স্ট্যান্ডার্ডে তৈরি হবে, কোন কোন কাজগুলো তার বেস্ট, ফ্যাকাল্টি তাকে গাইড করে যে এই স্ট্যান্ডার্ড, এই ফরম্যাটটা এখন ইন্ডাস্ট্রিতে চলছে, তো এইটার উপরে বেস করে তুমি তোমার পোর্টফোলিওটা বানাও, তোমার এই এই কাজগুলো বেস্ট আছে, তুমি সেগুলো নিজের পোর্টফোলিওতে দাও। এইগুলো হচ্ছে তোমার স্ট্রং পয়েন্ট, যেগুলো ম্যানেজমেন্টে যেমন একটা সোয়াট অ্যানালিসিস হয় না ম্যানেজমেন্ট কোর্সেসে, তো আমরা কিন্তু আমাদের বাচ্চাদের ইন্ডিভিজুয়ালি সোয়াট অ্যানালিসিস করি, আর সেটার উপরে বেস করে আমরা তাদেরকে গাইডেন্সও দিই যে তুমি তোমার এইগুলো স্ট্রং পয়েন্টস, তুমি এইগুলো নিজের ইন্টারভিউতে হাইলাইট করবে, এইভাবে আনসার গুলো দেবে। তো এই যে একটা পিডি যে আমরা অফার করি, পিডি যে ক্লাসেস গুলো, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ইন্টারভিউ ক্র্যাক করতেও অনেকটা ইজি হয়ে যায়। আর যেহেতু আপনি প্লেসমেন্টের কথা বললেন, আমাদের অ্যাকচুয়ালি 100% প্লেসমেন্ট অ্যাসুরেন্স আছে যে কোনো কোর্সের ক্ষেত্রে। তো সেই কারণে তাদের মানে বাবা মারা যে কোর্সে যে ইনকামটা ইনভেস্ট করছেন তাদের, এবং বাচ্চারা যে তাদের টাইমটা ইনভেস্ট করছে, সেটা যাতে রিটার্নটা ভালো হয়, একদম সেটা আমাদের রেসপন্সিবিলিটি। তো প্রতিটা ইন্টারভিউর আগে বাচ্চাকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিয়ে রেডি করা, তাদের ইন্টারভিউ এর আগে তাদেরকে পুরোপুরি স্ক্রিনিং করা, তাদেরকে প্রিপেয়ার করে নেওয়া, এবং মেক শিওর করা যে তারা ভালোভাবে প্লেসড হয়ে গেছে, সেটা আমাদের রেসপন্সিবিলিটি। মানে আপনারা পুরোটাই গাইড করে। একদম একদম। আচ্ছা, আমাদের কলকাতা শহরে প্রচুর এমন ইনস্টিটিউট রয়েছে যেখানে ফ্যাশন ডিজাইনিং শেখানো হয় বা ইন্টেরিয়র ডিজাইনিং শেখানো হয়। আমি প্রত্যেকের প্রতি রেসপেক্ট রেখে জিজ্ঞেস করছি যে ফ্রেমবক্স কেন আলাদা? ফ্রেমবক্স কেন আলাদা, অগেন এটার উত্তর দিতে গেলে সময় শেষ হয়ে যাবে, তো আমি দু চারটে পয়েন্টস বলছি। প্রথম কথা, ওই বাবা মার পরে স্কুলে মারদণ্ড পেরোনোর পরে যে হ্যান্ড হোল্ডিংটা সেটা আমরা করি, যেটা আমি প্রথমে বললাম, শর্ট অ্যানালিসিস থেকে শুরু করে তাদের বেস্ট জিনিসগুলোকে এনহ্যান্স করা থেকে শুরু করে আমাদের আরো দু তিনটে জিনিস যেটা আছে, সেটা হচ্ছে প্রথম কথা, আমাদের যেহেতু একটা এত বছর পুরনো ব্র্যান্ড, আমাদের ইন্ডাস্ট্রি কানেকশন অনেক বেশি। তো যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি কানেকশন অনেক বেশি, সেক্ষেত্রে কি হয় যে আমাদের এরকম না যে কোর্সটা কমপ্লিট করার পর একটা প্লেসমেন্ট দিয়ে দিলাম এবং তার সঙ্গে আমাদের সবকিছু শেষ হয়ে গেল, না। আমাদের এরকম বাচ্চারাও আছে ধরুন ইন্ডাস্ট্রিতে 10 বছর ধরে কাজ করে যাচ্ছে, তারপরেও তার মনে হচ্ছে যে না, তার হয়তো ক্যারিয়ারে একটু বেটারমেন্ট লাগবে বা একটু বেটার পে স্কেল লাগবে, সেই ক্ষেত্রেও কিন্তু তারা আমাদের কাছে রিচ আউট করে, এবং আমরা আমাদের বেস্ট পসিবল অপরচুনিটিস তাদেরকে দিয়ে থাকি। তো এই কারণেই ডিফারেন্ট। না, শুধু তাই নয়, আরো হচ্ছে কি, আমাদের যেহেতু প্র্যাকটিক্যাল ভীষণ আমরা প্রেফার করি, মানে গতানুগতিক পড়াশোনাতে তো অলরেডি মানুষ থিওরি পড়ে আসছে, আর স্কুলে এত বছর ধরে তার থিওরি পড়ে আসে, তাদের থিওরি যা নলেজ দরকার তাদের কাছে সেটা আছে। তো এবার একটুখানি প্র্যাকটিক্যালিটিতে যাওয়া যাক। ইন্টেরিয়রের ক্ষেত্রে সাইট ভিজিটস করানো, মার্কেট ভিজিটস করানো, একটা মাটেরিয়ালের ব্যাপারে আইডিয়া করানো, অ্যাগেন ফ্যাশনের ক্ষেত্রে মার্কেট ভিজিটস, হিস্ট্রি অফ ফ্যাশন বোঝানো, কিভাবে একটা ফ্যাব্রিক তৈরি হচ্ছে তার উইভিং প্যাটার্নস গুলো বোঝানো, একটা হিস্ট্রি, মানে ধরুন এই যে পশ্চিম বাংলার যে ফ্যাব্রিকটা, সেটা কিভাবে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, তার কি হিস্ট্রি আছে ওটার পিছনে। তো প্র্যাকটিক্যাল লার্নিং এর পিছনে আমরা প্রচন্ড বেশি ফোকাস করি। এই কিছু জিনিস কারণে ফ্রেমবক্স ইজ দ্য বেস্ট অপশন। আর মানে আপনারা হাতে কলমে জিনিসটার উপর ভীষণভাবে ফোকাস করেন, তাই তো? যে আমরা হাতে কলমে জিনিসটা শিখবো, বই পড়েছি আমরা, থিওরি তো জানি, কিন্তু আমরা সামনাসামনি ভিজিট করে বুঝবো বিষয়টা কি। আচ্ছা, এই যে আপনি বলছিলেন না যে সাব ডিভিশনস প্রচুর থাকে এই ইন্টেরিয়র ডিজাইনিং বা বলুন যেটা ফ্যাশন ডিজাইনিং এ, তো কি কি সাব ডিভিশনস থাকে একটু যদি বলেন। আমি যদি ফ্যাশনের ক্ষেত্রে আপনাকে এক্সাম্পল দিই, তাহলে ফ্যাশন ডিজাইনিং এর আন্ডারে আসে ধরুন ফ্যাশন কমিউনিকেশন, ফ্যাশন স্টাইলিং, ফ্যাশন মার্চেন্ডাইজিং, ফ্যাশন মার্কেটিং, তারপরে ডিজাইনিং এরও অনেক সাবডিভিশনস থাকে। সো বেসিক্যালি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আজকে আমরা যদি কোনো এলিট রিটেল ব্র্যান্ডে শপিং করতে যাই, আমরা কিন্তু তাদের অ্যাপ থেকে অলরেডি একটা স্টাইলার বুক করে নিই। আমরা যখন সেখানে পৌঁছাই, তারা কিন্তু আমাদের জন্য অলরেডি ওয়েট করে থাকে। তারা আমাদের অকেশন অনুযায়ী, আমরা পুরো তাদের লিস্টিং, আমরা আগে থেকে আমাদের লিস্টিং গুলো দিয়ে দিই যে আমি এই অকেশনের জন্য এরকম টাইপের এই বাজেটে আউটফিট খুঁজতে চাইছি। তারা অলরেডি 2-4টে অপশন নিয়ে থাকে, দেখুন আপনার জন্য এই আউটফিটগুলো আমি সিলেক্ট করে রেখেছি, আমরা যাই ওগুলো ট্রাই করি, যেটা পছন্দ আমরা বিলিং করে নিয়ে চলে আসি। তো এটা হচ্ছে একটা স্টাইলিং এর পার্ট। আমরা যখন ফ্যাশনের ক্ষেত্রে একটা কোনো আউটফিট বানাই, তখন শুধু একটা আউটফিট, মানে শুধু একটা ড্রেস বানাই না, একটা পুরো আউটফিট বানাই। তার হেয়ার অ্যাক্সেসরিজ, তার শুজ, তার মেকআপ, তার ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফিটাও আজকের ডেটে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে আরেকটা যেটা আজকের জেনারেশন ভীষণ বেশি পছন্দ করে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং। তো এই ফ্যাশন ব্লগার বা ফ্যাশন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্যাপারটা কিন্তু ভীষণ 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 পপুলার। মানে বড় বড় ব্র্যান্ডসরা আপনি যদি দেখেন আজকের ডেটে, নিজের ব্র্যান্ডের প্রমোশন কিন্তু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে করাচ্ছে। তো এইগুলো একটা কিন্তু ক্যারিয়ার অপরচুনিটি।
এই যে কথাটা বললেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সেখান থেকে একটা কোয়েশ্চেন করছি যে সোশ্যাল মিডিয়া কতটা ইম্প্যাক্ট ফেলেছে ইন্ডাস্ট্রিতে? আমি বলবো সোশ্যাল মিডিয়া বিশাল বড় একটা রোল আছে এই ডিজাইনিং বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। কেন কি আজকের ডেটে সবার হাতে ফোন আছে, মানে এই ভিডিওটা লোকে কিন্তু ইনভাবে হয়তো ফোনেই দেখবে, ফোনে কেউ দেখবে, সিস্টেমে দেখবে একদম না। একদম। তো সোশ্যাল মিডিয়াতে যখন একটা জিনিস মানুষ দেখতে পাচ্ছে, তার মধ্যে একটা আগ্রহ জাগে যে আচ্ছা ঠিক আছে এটা দেখতে পেলাম। মানে এই যে আউটফিটের ট্রেন্ড গুলো যেগুলো আসে, যে হ্যাঁ এখন ধরুন ক্যাপ স্লিভস চলছে, এখন ধরুন পাফ স্লিভস চলছে, তারপরে হয়তো কোল্ড শোল্ডার ছিল বা হয়তো ফিরত আসতে চলেছে। তো এই ট্রেন্ড গুলো কিন্তু সোশ্যাল মিডিয়া থ্রুতেই সেট হয়, যেই কারণে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। মানে ট্রেন্ড সেটিং বলুন বা নিজের ক্যারিয়ার বিল্ডিং বলুন, মানে আমি যদি আজকে একটা ডিজাইনার হই, আমাকে নিজের ব্র্যান্ড বিল্ডিং বা ব্র্যান্ড এস্টাবলিশমেন্টটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবার আগে করতে হয়। মানে কি মানুষ গিয়ে আগে আমার সোশ্যাল মিডিয়া পেজটাই দেখবে যে ও দেখি তো কতগুলো ফলোয়ার্স আছে, ভেরিফাইড পেজ কিনা, এই জিনিসগুলো আর কি। আচ্ছা দেখুন, এখন তো আমি ধরুন কোর্স করলাম আপনাদের থ্রুতেই, কোর্স করার পর শিখলাম ভালো মতো, শেখার পর কিন্তু আমাকে কি এআই রিপ্লেস করে দিতে পারে যখন তখন? আচ্ছা, এআই কথাটার মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর আমরা আরেকটা জিনিস জানি যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, রাইট? একটা টাইমে যখন সেলফোন এসেছিল বা কম্পিউটার এসেছিল, আমরা কিন্তু অতটা সড়বড় ছিলাম না। কিন্তু আস্তে 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 কিন্তু ওটা আমাদের জীবনের একটা পার্ট হয়ে গেল, তেমন এআইও কিন্তু আস্তে আস্তে আমাদের জীবনের একটা পার্ট হয়ে যাচ্ছে। এবার ক্রিয়েটিভিটিটা না একটা হিউম্যান টাচ খুব দরকার পড়ে, তাই না? মানে আমার ক্রিয়েটিভিটির যেটা ওয়েভলেন্থ হবে বা আপনার যে ওয়েভলেন্থ হবে, আমাদের দুজনটা কিন্তু সেম হবে না, তাই না? আমার হয়তো এই জামাটা পছন্দ হলো, আপনার হয়তো ওই জামাটা পছন্দ হলো। তো এআই এর মধ্যে একটা ডিফারেন্স আছে কি, যে ক্রিয়েটিভিটিটার জন্য মানুষের দরকার পড়ে এবং মানুষ সেই জিনিসটা করবে। এআই আমাদের কোর্সের ক্ষেত্রে একটা সঙ্গ সাথী হয়ে চলে, যে আমাদের কোর্সগুলোর যে সফটওয়্যার গুলো আছে সেগুলো কিন্তু সব এআই ইন্টিগ্রেটেড সফটওয়্যার। মানে আরো বেটারমেন্টের জন্য এআই ইউজ করা হয়, কিন্তু একটা একদম। রোবোটিক মেন্টালিটি কখনোই একটা হিউম্যান মেন্টালিটিকে রিপ্লেস করতে পারে না, এটাই বলছেন তো? ডেফিনেটলি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের কোর্সগুলোর ক্ষেত্রে যেটা হয়, যে যেহেতু আমরা এআই গুলোকে ইন্টিগ্রেট করে রেখেছি, এখন আমরা যেটা দেখছি মার্কেট ট্রেন্ড অনুযায়ী, যে যারা হায়ারও করছেন তারা কিন্তু এআই এআই নলেজ চাইছেন, এআই নলেজ চাইছেন। তো সেই ক্ষেত্রে কি হয়, যে আমাদের বাচ্চাদের হায়ারিংটা আগে হয়, বিকজ ইন্টিগ্রেশনটা যেহেতু ওদের আছে, ওদের সেই নলেজটা আছে। হ্যাঁ, এখন বিভিন্ন কোম্পানির কিন্তু এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে এআই যারা আছে, তো যিনি কোয়েশ্চেন করছেন হয়তো তিনিও নিজে ভালো করে জানেন না, কিন্তু হ্যাঁ। এটা বলেন কারণ এআইটা একটা ইম্পর্টেন্ট ফিচার হয়ে গেছে এখন মানুষের লাইফে। সো এআই রিপ্লেস কখনোই করছে না যেটা আপনি বলছেন, কিন্তু এআই হেল্প করছে টু বিকাম আ ডেফিনেটলি বেটার ডিজাইনার, রাইট? ডেফিনেটলি ডেফিনেটলি। যেমন ফোনের আমরা ইউজ টু হয়ে গেছি, তেমন আমরা আস্তে আস্তে এআই এরও ইউজ টু হয়ে যাবো। একদম, মানে এটা হেল্প করার জন্য, এটা একদম রিপ্লেস করার জন্য না। একদম একদম। যেটা উনি বলছেন যে একটা হিউম্যান টাচ তো সবসময় প্রয়োজন হয়, এন্ড অফ দ্য ডে গিয়ে মানুষের ঊর্ধ্বে কিন্তু কোনো কিছুই নয়। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন আর কি, যে হিউম্যান টাচটা সত্যিই দরকার। হ্যাঁ দরকার বুঝলাম, কিন্তু এই এআই আসার জন্য এই ইন্ডাস্ট্রিতে কোনো স্যাচুরেশন পয়েন্ট আসতে পারে কি? আহ, দেখুন, ক্রিয়েটিভিটি প্রতিদিন চেঞ্জ হয়, যেরকম আমি আগেও বলছিলাম যে ট্রেন্ডস চেঞ্জ হয়। মানে কিছুদিন আগে অব্দি পাফ স্লিভস চলছিল না, এখন পাফ স্লিভস ট্রেন্ডে আছে। এখন যেমন মডিউলার কিচেন ইন্টেরিয়র ক্ষেত্রে ভীষণ ট্রেন্ডে আছে। আরেকটা জিনিস আপকামিং ট্রেন্ড হচ্ছে, সেটা হচ্ছে সাস্টেনেবল ডিজাইন। তারপরে স্পেস ইউটিলাইজেশন, মানে একটা ছোট্ট স্পেসটাকে কিভাবে ইউটিলাইজ করে কনভার্টেবল ফার্নিচার ব্যবহার করে সেই স্পেসের ম্যাক্সিমাম ইউটিলাইজ করা, এই জিনিসটা চলছে। তো এই যে আইডিয়াস গুলো, এগুলো কিন্তু হিউম্যান ব্রেন থেকেই আসছে। এই ক্রিয়েটিভিটি, এই ডিজাইনস গুলো কিন্তু হিউম্যান ব্রেন থেকেই আসছে। তো যখন হিউম্যান ব্রেনের ক্রিয়েটিভিটি স্যাচুরেশন পয়েন্ট আসছে না, তাহলে এই প্রফেশনের স্যাচুরেশন পয়েন্ট কি করে আসতে পারে? আচ্ছা, আপনি অনেক ইন্টারেস্টিং তথ্য আমাদের সঙ্গে শেয়ার করলেন। এবার আমরা মুভ ফরওয়ার্ড করব আমাদের অনুষ্ঠানের বাকি অংশে। ততক্ষণের জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এতক্ষণ শুনছিলেন ফ্রেমবক্সের ইন্টেরিয়র ডিজাইনিং অ্যান্ড ফ্যাশন ডিজাইনিং নিয়ে আলোচনা। এবার আরেকটা সেগমেন্ট নিয়ে আলোচনা করব, যেটা আমাদের জেনজিদের জন্য ভীষণ পছন্দের একটা বিষয়, গেমিং, ভিএফএক্স অ্যান্ড অ্যানিমেশন। সেই বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য ফ্রেমবক্সের তরফ থেকে জয়স্মিতা দি আমাদের সঙ্গে আজকে রয়েছেন। ওনার সঙ্গে আজকে কথা বলবো। আসুন। নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আমি কিন্তু তুমি করেই বলবো। হ্যাঁ, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি একটু জানতে চাইছি এই যে গেমিং, অ্যানিমেশন, এই যে বিষয়টা গেমিং স্পেশালি, এই যে আমরা মোবাইলে যে গেম খেলি, সেই গেম খেলাটাই কি করে ডেভেলপ করতে হয় সেটা আপনারা শেখান? হ্যাঁ, অ্যাকচুয়ালি গেমিং এই ফিল্ডে আমাদের গেমিংটা হচ্ছে কি সবথেকে বেশি ক্রেজ। সেটা পিসি গেমস হোক, মোবাইল গেমস হোক, সবটাই। এবার একটা গেম তৈরি করতে গেলে অনেক কিছু দরকার হয়। তার ক্যারেক্টার্স, তার ব্যাকগ্রাউন্ডস, তার অ্যাসেট, তার ছোট ছোট প্রপস যেগুলো আমরা দেখছি, সেটা গানস হতে পারে, আর্মার্স হতে পারে।
সে প্রত্যেকটা জিনিস কি করে তৈরি করা, অত রিয়েলিস্টিক লুক, তারপরে সেটাকে কি করে ডেভেলপ করা, মানে একদম স্ক্র্যাচ থেকে শুরু করে যেটা খেলছি তত অবধি নিয়ে আসা, পুরো এন্টায়ার জিনিসটাই আমাদের গেম ডিজাইনিং এর মধ্যে রয়েছে। আচ্ছা, এটার সঙ্গে অ্যানিমেশন কিভাবে অ্যাসোসিয়েটেড থাকে? না, আমরা বেসিক্যালি হচ্ছে মুভি, গেমিং, প্রিন্ট মিডিয়া, গ্রাফিক্স, এই পুরো ফিল্ডের মধ্যে, ফিল্ডটা জুড়েই আমরা আছি। তো এই পুরো ক্রিয়েটিভ ফিল্ডে যা যা রকমের জিনিস শেখানো যায় সবটাই আমরা কভার করি। সেটা যদি আমি স্টার্ট করি আজকে সকালে ঘুম থেকে উঠে নিউজ পেপারটা পড়ি, তো ওটা যে ডিজাইন হচ্ছে গ্রাফিক, সেটা আমাদের পার্ট। এটার সাথে আমি যদি একটুখানি মোবাইলে অ্যাপ দেখলাম বা কিছু ওয়েব পেজ দেখলাম, সেটা ইউআই ইউএক্স ডিজাইন, জন্য একটা ক্যাব বুক করছি, তো ইউআই ইউএক্স ডিজাইন, তার মানে অ্যাপটা ডিজাইন করছি আমি, সেই ডিজাইন করা, সেটাকে ডেভেলপ করা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে। কিংবা যে মুভিজ দেখছি, মুভিজে আজকের ডেটে খালি লাইভ অ্যাকশন মুভি ইজ ভেরি রেয়ার। ম্যাক্সিমাম কি হয়, তার সাথে কম্পিউটার জেনারেটেড জিনিস, যেটাকে আমরা ভিএফএক্স বলি, তো সেইটা ছাড়া আজকের ডেটে মুভি কমপ্লিট হয় না। সেইটার একটা পার্ট যেখানে অ্যানিমেশন একটা মানে ইম্পর্টেন্ট রোল প্লে করছে। আর তাছাড়া গেমিং, যেটা আমি এক্ষুনি বললাম, সেটা পিসি গেমস হোক বা মোবাইল গেমস হোক, তো এই এন্টায়ার ক্রিয়েটিভ ফিল্ডটা আমরা কভার করে থাকি। আচ্ছা, অ্যানিমেশনের জন্য স্কেচিং জানাটা কি ইম্পর্টেন্ট? হয়তো অনেকেই স্কেচ করতে পারে না কিন্তু অ্যানিমেশন শিখতে চান, সেক্ষেত্রে কি করা উচিত? এইটা খুব খুব কমন একটা কোয়েশ্চেন, যেটা আমরা মাঝে মধ্যেই পাই, কি আমি ম্যাম স্কেচিংটা জানি না, তাহলে হয়তো এই ফিল্ডটা আমার জন্য নয়। বেসিক্যালি এটা একটা ক্রিয়েটিভ ফিল্ড, আর যেটা আমি সবসময় বলবো, প্রত্যেকেই ক্রিয়েটিভ হয়। আমি একটু স্পেসিফিক্যালি বলবো কি, বাঙালিরা খুব ক্রিয়েটিভ। মানে ছোটবেলায় হাত ধরে একটু আঁকা শিখেছি বা গান শিখেছি, আমরা পড়াশোনার সাথে সাথে মানে আমাদের ক্রিয়েটিভিটি রক্তে সবসময় creativity। থাকে, এক্স্যাক্টলি। তো তার জন্য ওই ক্রিয়েটিভিটিটা আছেই। এবার স্কেচিং আমাদের এই ফিল্ডের জন্য যেটুকু দরকার, সেটা আমাদের কোর্সের মধ্যেই রয়েছে। তো আমাদের কোর্সের মধ্যে বেসিক্যালি একটা প্রোডাকশনে কাজ করতে গেলে শুরু কিন্তু হয় কনসেপ্ট ড্রয়িং দিয়ে। তো ওই যে প্রোডাকশনে যে পাইপলাইনটা ফলো করা হয় না, আমাদের প্রত্যেকটা কোর্স তো তৈরি ওই পাইপলাইনটাই ফলো করি। তো তার জন্য আমাদের কোর্সে স্কেচিং রয়েছে, যেটুকু আমাদের এই ফিল্ডের জন্য দরকার, সেটা প্রত্যেকটা স্টুডেন্টকে শেখানো হয় হাতে কলমে ধরে। মানে যেটা বেসিক দরকার সেটা আপনারাই শিখিয়ে নেন, আলাদা একদম। করে নতুন করে কিছু জেনে আসার কোনো প্রয়োজনীয়তা দরকার নেই। নেই, একদমই কোনো দরকার নেই। আচ্ছা, কোন ফিল্ড থেকে এলে এই কোর্স করা যেতে পারে? আমি আবার বলবো, যেহেতু এটা ক্রিয়েটিভ ফিল্ড, এর জন্য ওই আমাকে বিএসসি ফিল্ডের হতে হবে বা বিএ হতে হবে বা বিকম হতে হবে, এরকম কোনো স্পেসিফিকেশন নেই। মানে এখানে যে কোনো ফিল্ড থেকে আসা যায়, বিকজ প্রত্যেকটা মানুষ ক্রিয়েটিভ। সেইখানে ওই ক্রিয়েটিভিটিটাকে একটা পাথ দেওয়ার জন্য আমরা আছি। তো একটা পাথ দেওয়া, যে এইভাবে গেলে বা এইভাবে কাজ করলে তুমি আগে এগোতে পারবে, রাইট? তো এটার জন্য কোনো রকমের স্পেসিফিকেশন নেই যে এই ফিল্ডেই করতে হবে। আমাদের কাছে এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা বিএ বিএসসি করে বা বিটেক করেও আমাদের কাছে কোর্স করছে বা করে এখন অন্য ফিল্ডে, মানে এই ফিল্ডে অ্যানিমেশন গেমিং ফিল্ডে জব করছে। আবার অনেকে 12-এর পরে, অনেকে 10-এর পরে, এরকমও আছে। তো কোনো ফিল্ড স্পেসিফিকেশন নেই, ক্রিয়েটিভিটির কোনো বাউন্ডারিজ নেই, তো যে কেউ শিখতে পারে। আচ্ছা, কোন ক্লাসের পর থেকে এই ফিল্ডে আসা যেতে পারে বা এই কোর্স অপ্ট করা যেতে পারে? অ্যাকচুয়ালি আমাদের এখানে না স্পেসিফিক সফটওয়্যারও শেখানো হয়। স্পেসিফিক সফটওয়্যার শেখানোর কারণ হচ্ছে, আজকালকার ডেটে অ্যানিমেশনের অ্যাওয়ারনেসটা অনেক বেড়েছে, যেটা আমাদের সময় এতটা ছিল না। এখন একটা ক্লাস 7-8-এর বাচ্চাও ভাবে, এই আমার ফটোটা একটু এডিট করে আমি একটু সোশ্যাল মিডিয়াতে। তো তার জন্য আমরা সফটওয়্যার বেসড প্রোগ্রামও রেখেছি, কি ক্লাস 7-8-এর স্টুডেন্টরা, ম্যাক্সিমাম পেরেন্টসদের থাকে সামার ভ্যাকেশন কি উইন্টার ভ্যাকেশন, ফোন স্ক্রল করছে, টিভি দেখছে, তার থেকে বেটার কিছু প্রোডাক্টিভ শিখুক। আমরা তার জন্য সামার ক্যাম্প, আলাদা আলাদা এরকম ভ্যাকেশন টাইমে ক্যাম্প করি, যেখানে 1 মান্থের জন্য সিঙ্গেল সফটওয়্যার শেখানো হয়, রাইট? কোনো ভিডিও শুট করছে, সেটাকে এডিট কি করে করতে হচ্ছে, বা তার মধ্যে কিছু স্পেশাল এফেক্টস কি করে অ্যাড করছে, সেই স্পেসিফিক সফটওয়্যার শেখায়। তো ক্লাস 7-8 স্টুডেন্টস এরকম স্পেসিফিক সফটওয়্যার শিখতে পারে। এবারে ক্লাস 10-12, মানে একটা প্রফেশনাল ফিল্ডে যেতে গেলে একটা একটা ম্যাচুরিটির দরকার। কারণ যখনই আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড যাব, তখন কি আমার প্রত্যেকটা জিনিসে একদম হাই এন্ড সফটওয়্যার শিখবো, অনেকটা বেশি অ্যাডভান্স সফটওয়্যার দেখবো। তার জন্য একটা ম্যাচুরিটি দরকার। তার জন্য আমরা সবসময় প্রেফার করি ক্লাস 10 বা 12-এর পরে। আচ্ছা, তার নিচে স্টুডেন্টরা যদি চায় শিখতে, সেক্ষেত্রে কি শেখা যেটা সম্ভব? বললাম, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল, সেখানে আমরা একদম স্পেসিফাইড থাকি, বেসিক সফটওয়্যার শেখানো হয়। ফটোশপ শেখানো হতে পারে, প্রিমিয়ার শিখতে পারে, আর যেগুলো বেসিক সফটওয়্যার, যেগুলো ওদের পরে গিয়ে যখন এর পরে যখন ক্লাসটা 10 যদি এটা ক্যারিয়ার হিসেবে চুজ করতে যায়, সেটা ওই স্টুডেন্টের জন্য বেনিফিশিয়াল হবে, কারণ সে অলরেডি একটু কিছু শিখে রেখেছে।
আচ্ছা, এই যে ধরুন গেমিং এর কথা আমরা বলছি, আমাদের বাবা মাদের মধ্যে তো একটা ট্যাবু রয়েছে এই যে গেমিং বা অ্যানিমেশন এগুলো ফুল টাইম কোর্স কখনো হতে পারে না, এটা একটা শখের জায়গা। একদম আমি কিছুক্ষণ আগে তনুশ্রীদির সঙ্গে কথা হ্যাঁ। বলছিলাম, তখন আমি ওনাকে এই প্রশ্নটা করি, এটা কতটা শখের জায়গা আর কতটা এটা একটা জেনুইন কেরিয়ার ফিল্ড, বা কি কি এক্সপোজার পাওয়া যায় এখান থেকে? আমি এটা বলবো যে এখন অ্যাওয়ারনেস অনেকটা বেড়েছে, মানে পেরেন্টসরা বলছেন যে হ্যাঁ এটা করুক, তবে হ্যাঁ এটা খুব কমন একটা প্রবলেম যে না ও ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আঁকাটা আঁকার মতোই থাক। না, এখন ব্যাপারটা হচ্ছে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট। মিডিয়ার এন্টারটেনমেন্টের ক্রেজ এত বেশি, যেমন ছোট্ট একটা এক্সাম্পল যদি কোভিড টাইমে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ফেস করেছে ডাউনফল, আমাদের ইন্ডাস্ট্রি ফেস করেনি। ওটিটি আবার এসেছে, রাইট? আমি মুভি হলে যাইনি, বাড়িতে বসে মুভি দেখছি। তো বাড়িতে বসে যদি মুভি দেখছি, আমি অফিসে যেতে পারছি না, ওয়ার্ক ফ্রম হোম করেছি, আমরা কিন্তু ইকুয়ালি প্লেসমেন্ট দিয়েছি। তো এখন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের ক্রেজ প্রচুর। তো যতদিন মুভি তৈরি হওয়া শেষ হবে না, ডেইলি সোপস নিউজ চ্যানেল শেষ হবে না, ম্যাগাজিন শেষ হবে না, রাদার কোভিড টাইমে একটা জিনিস হচ্ছে মেনু কার্ডের কনসেপ্টটা উঠে গেছে। কিউআর কোড, আমি মেনু কার্ড ডিজিটালি দেখতে পাচ্ছি। তো ডিজাইন কারা করছে? আমরা। তো বেসিক্যালি এটার ক্রেজ আরো বাড়ছে, তো তার জন্য এর ক্যারিয়ারের ডিমান্ডটা অনেক বেশি। ইভেন আমি এটাও বলবো, যারা একটু ফলো করেন, মানে মিস্টার নরেন্দ্র মোদী নিজের প্রত্যেকটা এভিজিসি ফিল্ড নিয়ে বারবার বলছেন যে ইন্ডিয়াতে এভিজিসি ফিল্ডটা, উইচ ইজ অ্যানিমেশন, ভিএফএক্স, গেমিং অ্যান্ড কমিক্স, খুব তাড়াতাড়ি খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে, প্রচুর গ্রো করছে। তো ডেফিনেটলি উনিও সেটা ভিজুয়ালাইজ করতে পাচ্ছেন যে কতটা ডিমান্ড ইন্ডিয়াতে রয়েছে। তো অফকোর্স এটার ক্যারিয়ার প্রসপেক্ট মানে খুবই ভালো। দেখুন, আমরা যখনই কোনো কোর্স করছি তখন আমাদের মাথায় থাকে যে এখান থেকে আমি কতটা লাভবান হব। একদম এক্স্যাক্টলি আর্নিং বলতে হবে না, কিন্তু একটা সংখ্যা যদি আমাকে বলেন অ্যাপ্রক্সিমেটলি কতটা রেঞ্জে গিয়ে আর্নিং করা পসিবল অ্যানিমেশন বা ভিএফএক্স শিখলে, সেটাতে আমার মনে হয় মানুষ খুব ইন্সপায়ার হয়। হ্যাঁ নিশ্চয়ই, কারণ একটা কোর্স করানোর পরে স্টুডেন্ট বা বাবা মা প্রত্যেকেরই এটা একটা কনসার্ন থাকে যে ও যে ক্যারিয়ার তৈরি করবে সেটা কতটা সিকিউর হবে বা কত আর্ন করবে। এটা যদি কলকাতা হয়, কলকাতায় অ্যাজ আ ফ্রেশার মোটামুটি ওই 15 to 30 মধ্যে স্যালারি হয়। বারবার বলবো এটা সিটি টু সিটি ভ্যারি করে, পারফরমেন্স ওয়াইজ স্যালারি ভ্যারি করে, কারণ 15 to 30 মার্জিনটা অনেকটা বেশি বললাম। তার কারণ যে খুব ভালো কাজ করছে সে অ্যাজ আ ফ্রেশার 30ও স্যালারি পাচ্ছে কলকাতায় বসে, রাইট? আর তারপরে এটার সাথে সাথে এই ফিল্ডটা এমন একটা মজার ফিল্ড, এই ফিল্ডে আমরা যে রোজকার জব করছি তার সাথে একটা ফ্রিল্যান্সিং করতে পারে। তো ফ্রিল্যান্সিং এর ইনকামটা একদম সেপারেট। গ্র্যাজুয়ালি সে নিজের একটা স্টার্ট আপ ওপেন করতে পারে। ইভেন আমাদের এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা ইন্ডিয়াতে কিছু বছর জব করেছে, এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, তারপরে ইন্ডিয়ার বাইরে জব করছে। অফকোর্স ইন্ডিয়ার বাইরে যখন জব করছে তার প্যাকেজ, তার পোটেনশিয়াল বেশি, প্যাকেজটাও আরো হাই। তো এই ফিল্ডের যেটা একটা খুব টেনশন থাকে সবার বা কনসার্ন থাকে যে জব কিরকম হবে বা জবের স্যালারি কিরকম হবে, সেই স্যালারিটা আর অন্যান্য ফিল্ডের থেকে অনেকটা বেশি হয়, বিকজ এই ফিল্ডের ডিমান্ডটা প্রচন্ড বেশি। সেই অনুযায়ী আর্টিস্ট অত বেশি নেই। তো যেহেতু সবাই জানে না বা সবাই ওই গতানুগতিক ফিল্ডে যেতে চায়, এই ফিল্ডে যেতে চায় না। তো এই ফিল্ডে যেহেতু ডিমান্ড এত বেশি, তার জন্য এই ফিল্ডের স্যালারি ওই স্টার্টিং রেঞ্জটা আমি বললাম, এন্ডিং রেঞ্জে যদি স্টার্ট আপ হয় তো ডেফিনেটলি ইটস অ্যান এভার এন্ডিং থিং, মানে ওটা যত প্রজেক্টে কাজ করবে তত গ্রো করবে। ইভেন সেম ফর দ্য ফ্রিল্যান্সিং। তো খুবই ভালো রকমের পে স্কেল পেয়ে থাকে আর্টিস্টরা এই ফিল্ডে। আচ্ছা, এই যে এখন এআই এসে গেছে, একদম আমি ঘরে বসে যদি এআই তে প্রম্পট দিই যে আমার জন্য একটা গেম তৈরি করে দিন, ভাঙাচোরা হলেও একটা গেম তৈরি করে দেবে, তো সেক্ষেত্রে আমি কোর্স কেন করবো? এই কোয়েশ্চেনের আনসারটা আছে, এআই ভাঙাচোরা গেম তৈরি করবে, রাইট? হ্যাঁ, এআই একটা টেকনোলজি। তো আমরা যে সফটওয়্যারে কাজ করছি সেটাও একটা টেকনোলজি। কিন্তু তো এআই, অনেকে এটা মনে করছে যে এআই আসলে তাহলে তো এই সফটওয়্যারে আর কাজ হবে না। এআই বেসিক্যালি যতটা টাইম লাগতো কাজ করতে সেটা একটু স্পিড আপ করে দিয়েছে। কিছু প্রম্পট ইউজ করে আমি ইনিশিয়াল একটা যে তৈরি করাটা সেটা করতে যেটা সময় লাগতো সেটা হয়তো উইদিন ফিউ আওয়ার্স তৈরি করে দিচ্ছি, আমি প্রম্পট ইউজ করে এআই তৈরি করে দিচ্ছি। কিন্তু ফিনিশিং একটা মানুষ ছাড়া দিতে পারবে না। যে একজন ডিরেক্টর বললো বা একটা গেম তৈরি হওয়ার সময় আমি এরকম ভাবেই চাইছি আমার ক্যারেক্টারটা দৌড়ে যাক, কিংবা আমার ক্যারেক্টারটা এরকম ভাবে ইন্টারঅ্যাক্ট করুক, সেইটা একটা এআই এর পক্ষে পুরোটা এক্সাক্ট ডিটেলিং এর সাথে সম্ভব না। সেই ফিনিশিং একটা আর্টিস্টকেই দিতে হবে। তো এআই তে আমি এটা বলবো, এআই আমাদের এই যে কোর্স, মানে যে এই ফিল্ডে যে কাজ হচ্ছে
স্পিড আপ করেছে, জব প্রসপেক্ট আরো বাড়িয়ে দিয়েছে, কারণ এআই ফিল্ডে তারও ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। তো আমাদের এর জন্য আমাদের নিজেদের কাছে এআই ইন্টিগ্রেটেড কোর্সও আছে। আমরা এআইও শেখাই, যেটা কিনা সফটওয়্যারের সাথে এআই কে ইন্টিগ্রেট করে কি করে আরো অ্যাডভান্স কাজ করা যায়। তো জব প্রসপেক্ট আরো বেড়েছে, কমেনি। আচ্ছা, এই যে ধরুন গেমিং শব্দটার সঙ্গে একটা ইয়াং জেনারেশনের অ্যাটাচমেন্ট, যে একদম। অল্প বয়সী ছেলেমেয়েরাই গেম খেলে, তো সেক্ষেত্রে গেমিং যদি কোনো এজেড লোক শিখতে চায়, যে গেমিং বা গেম ডেভেলপার হতে চান, সেক্ষেত্রে কি কোনো এজ বাউন্ডেশন আছে? না, এজ বাউন্ডেশন নেই, কারণ গেমিংটাও তো একটা ক্রিয়েটিভ ফিল্ড। আর গেমিং এর যদি আমি ক্রেজ বলি, GTA 5 খুব কমন একটা গেম, যেটা 2013-এ রিলিজ হয়েছিল, 3 দিনে $1 বিলিয়ন ইনকাম করেছিল। GTA 6 এখনো লঞ্চ করেনি। মার্কেটে সার্চ করলে বোঝা যাবে তার কি পরিমাণ ক্রেজ আছে, তার মধ্যে কোনো এজ বাউন্ডেশন নেই। মানে ইগারলি ওয়েট করে আছে GTA 6 কবে আসবে। তো এই ফিল্ডটা না, এন্টারটেনমেন্ট, মিডিয়া, গেমিং, এই ফিল্ডটা এতটাই ক্রেজ আর একটা বুমিং ইন্ডাস্ট্রি, এজ বাউন্ডেশন তো নেই। আর আমার মানে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমারই একজন স্টুডেন্ট ছিলেন যিনি হোম মেকার, এজেড মেয়ে, জব করছে, সবাই এখন নিজের লাইফে বিজি হয়ে গেছেন। উনি প্রোডাক্টিভ কিছু করতে চাইছিলেন, ছোট কিছু করতে চাইছিলেন। গ্র্যাজুয়ালি শিখতে শিখতে উনি আজকের ডেটে দাঁড়িয়ে একজন ট্রাভেল ব্লগার। তো মানে আমার কাছে ওনার ফার্স্ট কল এসেছিল যে ম্যাম, আমি আফ্রিকা ট্যুর করেছি, আমার ব্লগিংটা ওইখান থেকে ওরা পারচেস করে নিয়েছে, আমার ব্লগিং দিয়ে ওরা মার্কেটিং করছে। ও ওয়াও। তো এজ একটা নাম্বার, ক্রিয়েটিভিটি মানে কোনো এজের জন্য এজ স্পেসিফাইড হতে পারেই না, তো যে কোনো এজে কোর্স করা যায়। আচ্ছা, ফ্রেমবক্সে এই অ্যানিমেশনের জন্য কি কি কোর্স করানো হয়? অ্যানিমেশন, গেমিং এন্ড ভিএফএক্স। তো আমাদের এখানে অনেক রকম, যেটা আমি শুরুতে একবার বললাম, আমাদের শর্ট টার্ম কিছু 1 মান্থের সফটওয়্যার বেসড হয়। এছাড়া আমি যদি যাই, আমাদের গ্রাফিক, ইউআই/ইউএক্স এর 6 মান্থ, 7 মান্থ, 8 মান্থসের কোর্স আছে। আমাদের যেটা সব থেকে বেশি ডিমান্ড কলকাতায়, সেটা হচ্ছে 2 ইয়ার্সের মাস্টার প্রোগ্রাম। 2 ইয়ার্স, 2.5 ইয়ার্সের মাস্টার প্রোগ্রাম। সেখানে কি হয়, কোর্সগুলো আমাদের একদম ওই যেটা বলছিলাম, প্রোডাকশন পাইপলাইন। আগে স্কেচিং হয়, যেটাকে প্রি প্রোডাকশন বলা হয়, তারপরে প্রোডাকশনে স্টুডেন্টরা কাজ করে, তারপরে পোস্ট প্রোডাকশন, যেটা ভিএফএক্স এর পার্ট। এই পুরোটাই শেখানো হয়। সেটা কিরকম ভাবে ভাগ করা হয়, প্রথম যেটা থাকে সেটা বেসিক, যেরকম আমরা ক্লাস 1 থেকে পড়াশোনা করছি 10 অব্দি, বেসিক মানে সব জিনিসটা জানলো। তারপরে যে স্ট্রিম ডিভাইড করে 11-12-এ গিয়ে, তারপরে স্টুডেন্ট নিজের স্পেশালাইজেশন ডিভাইড করতে পারবে, কি আমি গেমিং এ যেতে চাই, আমি ভিএফএক্স এ যেতে চাই, নাকি আমি অন্য ফিল্ডে যেতে চাই। তো সেই স্পেশালাইজেশন ওয়াইজ আবার তার বাকি সফটওয়্যার গুলো হবে। এইবার যে স্পেশালাইজেশনের মধ্যে যেইটাতেও পোর্টফোলিও বানাতে চাইবে, একদম লাস্ট ফেজে গিয়ে ওর পোর্টফোলিও ডেভেলপমেন্ট করানো হবে, যাতে কিনা ও একদম জব রেডি, একদম পুরো কোর্সের পরে একদম জব রেডি হয়ে আমাদের স্টুডেন্ট বেরোচ্ছে। তো এই কোর্সটার আমাদের সব থেকে বেশি ডিমান্ড। এছাড়া ব্যাচেলার ডিগ্রিও আমাদের কাছে আছে। আমাদের টিএমবি আর মেধাবীর আন্ডারে ব্যাচেলার ডিগ্রি, যেটা 3 ইয়ার্স আর 4 ইয়ার্সের, এমইএসসি মানে গভর্নমেন্ট বডি অ্যাফিলিয়েটেড আমাদের ইয়ে। তো এছাড়া মানে কিন্তু ওই গ্র্যাজুয়েশন, অনেকে যেহেতু ব্যাচেলার ডিগ্রি করে আমাদের এখানে কোর্সে আসেন, তাদের 2 ইয়ার্সের কোর্সটার ক্রেজ সব থেকে বেশি। আর 2 ইয়ার্সের যে কোর্সটা আছে, সেই কোর্সের মধ্যে না হাই এন্ড সফটওয়্যার, একদম প্রফেশনাল ফিল্ডের যেরকম অ্যাডভান্স সফটওয়্যার, প্রত্যেকটা সফটওয়্যার দেওয়া আছে, যেটার জন্য স্টুডেন্টরা প্লেসমেন্ট খুব ইজিলি পেয়ে যায়। আচ্ছা, আপনারা প্লেসমেন্টের কথা যেটা বললেন, আমি এক্ষুনি এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম, যে প্লেসমেন্টটা কোন কোন কোম্পানিতে আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, আমাদের প্রচুর কোম্পানির সাথে টাই আপ রয়েছে। যদি আমি একটা স্পেসিফিক্যালি বলা শুরু করি গ্রাফিক থেকে, অ্যাডনেট, অ্যান্ডোভার, দিজ আর এমএনসি কোম্পানিজ, এদের সাথে আমাদের টাই আপ রয়েছে, যেখানে আমাদের স্টুডেন্টরা প্লেসড রয়েছে, রাইট। এছাড়া আমি যদি যাই ভিএফএক্স বা গেমিং যদি বলি, গেমিংয়ে আমি এমএনসি কোম্পানি যদি বলি, রকস্টার গেমস, তার এছাড়া ইউবিআই সফট, ইএ স্পোর্টস, এই সমস্ত কোম্পানিতে আমাদের স্টুডেন্টরা জব করছে। এছাড়া আমি যদি ভিএফএক্স ইন্ডাস্ট্রিতে যাই, ভিএফএক্স এর রেড চিলিজ, এনওয়াই ভিএফএক্স ওয়ালা, ডিনেক, এই সমস্ত কোম্পানিতে আমাদের স্টুডেন্টরা জব করেছে। এগুলো কয়েকটা কোম্পানির নাম বললাম, যেগুলো সবাই খুব জানে, রেড চিলিজ সবাই একবারে জেনে ফেলে। তো এইরকম কিছু কিছু কোম্পানির নাম বললাম, এরকম মানে অনেক কোম্পানির লিস্ট রয়েছে, মাল্টিপল কোম্পানিজ আর দেয়ার, যেখানে আমাদের স্টুডেন্টরা প্লেসমেন্ট পাচ্ছে। আচ্ছা, এই যে আপনি বলছিলেন ভিএফএক্স এর কথা, এখন তো আমরা অনেক মুভি দেখি শুধু ভিএফএক্স এর ওপরেই নির্ভর করে হয়, এবং প্রচুর কোটি টাকার ব্যবসা করে। তো কোনো স্টুডেন্ট যদি নিজে এরকমটা করতে চায়, যে ভিএফএক্স শিখে নিজে একটা ওটিটি প্ল্যাটফর্মে
পাবলিশ করবে, সেক্ষেত্রে আপনারা ব্যাক এন্ডে পুরো সাপোর্ট দেন গাইডেন্সের সাথে? একদম, মানে আমাদের ফ্রেমবক্সের এটাই হচ্ছে, কোনো একটা ফ্রেশার স্টুডেন্টকে আমরা যতটা সাপোর্ট দিচ্ছি, সে আফটার সার্টেন ইয়ার্স যদি বললে আমি জব চেঞ্জ করতে যাচ্ছি তাহলেও আমরা আছি। সে যদি বলে আমি নিজের থেকে একটা প্রোডাকশন করে নিজে কিছু করতে চাইছি, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন থাকে কোনো স্টুডেন্ট চাই, কোনো আর্টিস্ট চাই, আমরা আছি, আমরা হেল্প করার জন্য। যেটা আমাদের সাথে স্টুডেন্টরা এরকম ভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে, ক্রিয়েটিভ ফিল্ডটা খুব ছোট্ট ফিল্ড, তো প্রত্যেকের সাথে জড়িয়ে থাকলে কাজ খুব হাই এন্ডে হয়। হ্যাঁ, আমরা সবসময় স্টুডেন্টদের সাথে সেরকম ভাবেই থাকি। আচ্ছা, এই কোর্সগুলো কি খুব এক্সপেন্সিভ হয় নাকি অ্যাফোর্ডেবল কস্ট? হ্যাঁ, এইটা একটা ভুল ধারণা অনেকেরই থাকে যে না এইটা মানে এই কোর্সটা করতে গেলে অনেকটা ব্যয়বহুল বা খরচ সাপেক্ষ। না, একদমই না। আমাদের যে কোর্স ফিস গুলো আছে, সেই কোর্স ফিস গুলো মানে যে কোনো মিডিয়াকার ফ্যামিলির জন্য অ্যাফোর্ডেবল, একদম অ্যাফোর্ড করতে পারে। তো আমাদের এখানে এরকম স্টুডেন্টস আসছে যারা এরকম কোর্স করছে। আর যেহেতু অনেক রকমের কোর্স আছে, 6 মান্থসের কোর্স, 8 মান্থসের কোর্স, 2 ইয়ার্স, সমস্ত রকমের যে কোর্স আছে, প্রত্যেকটা কোর্সই এরকম রেঞ্জেই সেট করা হয়েছে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট যাদের মধ্যে আগ্রহ আছে তারা যেন শিখতে পারে। আচ্ছা, কোনো স্পেসিফিক স্ট্রিমের তো ব্যাপার নেই, যেটা আপনি একদমই, বললেন যে যে একদম। কোনো স্ট্রিমের লোকই করতে পারে, যে কোনো এজের মানুষই এটা একদম। করতে পারে, কোনো ক্রিয়েটিভিটির জন্য কোনো এজের ব্যাপার থাকে না। আচ্ছা, একটা প্রশ্ন আমি করব, কলকাতায় এই কাজের অপরচুনিটি কতটা? হ্যাঁ, কলকাতা আমি বলতে পারি কলকাতার যে মার্কেটটা এই ফিল্ডের জন্য একটা গ্রোয়িং মার্কেট। যেমন প্রচুর আগে যেরকম কলকাতা মানে কলকাতা অ্যানিমেশন ফিল্ডের কিছুই পাওয়া যেত না, এখন যেরকম গেমিং এর কাজ হচ্ছে কলকাতায় অ্যানিমেশন, গ্রাফিক, যেমন অ্যাডনেট কোম্পানিটার কথাই আমি যদি বলি, ওরা কিন্তু এমএনসি কোম্পানি। ওরা এই আগের বছর পুজোর আগে কলকাতায় তাদের হাব ওপেন করেছে, গ্র্যাজুয়ালি ওরা এক্সপ্যান্ড করছে। তার সাথে যেটা আমি আমাদের ফ্রেমবক্সের একটা মেন ইউএসপি মেনশন করতে চাইবো, আমাদের নিজস্ব একটা প্রোডাকশন হাউস আছে, গেম অ্যালার্ট ইন্টারঅ্যাক্টিভ প্রাইভেট লিমিটেড, যেখানে একদম ট্রিপল এ গেমস এর কাজ হয়। তো আজ থেকে কিছু বছর আগে সেটাও ছিল না। তো কলকাতার মার্কেট একটা খুব গ্রোয়িং মার্কেট, যেখানে গ্র্যাজুয়ালি প্রচুর প্রোডাকশন হাউসেস আসছে, কাজের ডিমান্ডও প্রচুর বাড়ছে, অফকোর্স পে স্কেলও সেই মতো করে বাড়ছে। আগামী 5 বছরে আপনি ঠিক কোন জায়গায় দেখেন অ্যানিমেশন, গেমিং এন্ড ভিএফএক্স কে? হ্যাঁ, মানে যেহেতু আমি আগেও মেনশন করেছি মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, এটা যেহেতু বন্ধ হওয়ার না, মুভিজ বন্ধ হবে না, নিউজ বন্ধ হবে না, কোনো এই মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট যেহেতু বন্ধ হওয়ার না, তো এটার প্রগ্রেসও গ্র্যাজুয়ালি বাড়ছে। কারণ যেরকম করে অডিয়েন্সের ডিমান্ড বাড়ছে কি গেম আসবে, গেম লঞ্চ হবে, গেম খেলবো, মুভিজ রিলিজ হবে দেখবো, ইগারলি ওয়েট করে থাকি, নিউজের জন্য ওয়েট করি, ডেলি সোপসের জন্য ওয়েট করি, প্রত্যেকটা আলাদা আলাদা এজ গ্রুপ প্রত্যেকটা জিনিসের জন্য ওয়েট করে থাকে। তো আগামী 5 বছরে আরো এই ফিল্ডে স্কোপ বাড়তে চলেছে, কারণ প্রোডাকশন হাউসেস আরো আসছে, কারণ ডিমান্ড আরো বেশি এই ফিল্ডে। আচ্ছা, অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, শেষ একটা প্রশ্ন করব, মানুষ কেন ফ্রেমবক্সকে চুজ করবে অ্যানিমেশন, ভিএফএক্স আর গেমিং এর ক্ষেত্রে? এর পেছনে অনেকগুলো পয়েন্টস আমি বলতে পারি, তার মধ্যে একদম এক একটা করে পয়েন্ট যদি শুরু থেকে বলি, আমাদের ফ্রেমবক্সে বেশ কিছু জিনিস আমরা ফলো করি স্টুডেন্টদের জন্য, যেটা আর কোথাও সেরকম আমি ফলো হতে দেখি না। যেমন এখানে একটা ক্যারিয়ার তৈরি করার জন্য আমরা টেকনিক্যাল যে সফটওয়্যারগুলো শেখাচ্ছি সেগুলো তো শেখাচ্ছি, তার সাথে যেটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাস। সেটা একদম প্রফেশনাল, আমাদের যিনি আছেন তিনি শেখাচ্ছেন, তিনি একদম প্রফেশনাল ফিল্ডে হাই এন্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাস দিয়ে থাকেন। এটা তনুশ্রুতির সঙ্গে আলোচনা হচ্ছিল। একদম। তো তাতে কি স্টুডেন্টরা একদম ওখানে মক ইন্টারভিউ করানো, হাউ টু ক্র্যাক অ্যান ইন্টারভিউ, সবকিছু শেখানো হয় যাতে স্টুডেন্টরা একদম কর্পোরেট ফিল্ডের জন্য রেডি থাকে। আর তার সাথে সাথে খুব ছোট্ট ছোট্ট জিনিস, হয়তো আমাদের যেরকম ক্লাস টাইমিং একদম পাংচুয়ালিটি, লেট হলে দেয়ার ইজ আ ফাইন। আমাদের একটা থাকে যে ল্যাঙ্গুয়েজ, আমরা মানে এটা অনেকেরই থাকে কলকাতায় বাংলাতেই সবটা করবো, আমাদের ইনস্টিটিউটে আমরা সবসময় চেষ্টা করি ইংলিশ বা হিন্দিতে কমিউনিকেট করতে, সেটাতে স্টুডেন্টকে ইন্সপায়ার করি। কারণ আমি সাপোজ একটা 2 ইয়ার্স এর কোর্সে আমি 2 ইয়ার্স কন্টিনিউয়াস আমি যদি ইংলিশ আর হিন্দিতে শুরুটা ভাঙাই না হয় বললাম, গ্র্যাজুয়ালি 2 ইয়ার্স বলতে বলতে আমার মধ্যে কনফিডেন্স আসবে। বিকজ ইন্টারভিউ ক্র্যাক করার জন্য কিন্তু আমি কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ বা কোনো রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে ইন্টারভিউ ক্র্যাক করতে পারবো না। তো এই ছোট্ট ছোট্ট ডিটেলিং গুলো খেয়াল রাখা হয় প্রত্যেকটা স্টুডেন্টের। আর প্লেসমেন্টের জন্য তো আমরা 100% জব অ্যাসিওরেন্স দিচ্ছি প্রত্যেকটা কোর্সে। ইভেন খালি ফ্রেশার না, যেটা আমি আগেও একটা কোনো ডিসকাশনে বলছিলাম,
স্টুডেন্টরাও খালি ফ্রেশার না, এক্সপিরিয়েন্স গেইন করেও যদি জব সুইচ করতে চায়, নিজের কোনো প্রজেক্ট করতে চায়, নিজে স্টার্ট আপ করতে চায়, প্রত্যেকটা জায়গায় আমরা আছি। আর যেহেতু আমাদের নিজস্ব একটা প্রোডাকশন হাউস আছে, তাই ভালো কাজ করলে জব পাওয়া আরো ইজি, কারণ আমাদের স্টুডেন্টরা আমাদের প্রোডাকশন হাউসে প্লেসমেন্ট পাচ্ছে। আচ্ছা, যদি কোডিং কেউ না জানে সেক্ষেত্রে? না, আমাদের এখানে কোডিং এর জন্য যেটা দরকার হয় ডেভেলপমেন্ট, তো সেই ডেভেলপমেন্ট কোর্সও তো আমাদের কাছে আছে। আচ্ছা, মানে আপনারাই শিখিয়ে পড়িয়ে হ্যাঁ, নেন? পুরোটা। গেমিং এর জন্য খালি গেম ডিজাইন টুকুই শেখাই, হুম। ডেভেলপমেন্ট নয়। বাট যেটা আমরা ইউআই ইউএক্স ডিজাইনিং করি, সেটা ডিজাইনিং along উইথ ডেভেলপমেন্ট, যেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, কোডিং সবটাই শেখানো হয়। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনার সঙ্গে কথা বলে এবং তনুশ্রীদির সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম। এবং এটা যে শুধুমাত্র শখ নয়, এটার মধ্যে যে একটা জেনুইন কেরিয়ার পোটেনশিয়াল রয়েছে, সেটা কিন্তু আপনাদের সঙ্গে কথা না বললে জানতে পারতাম না। আর আশা করি আজকে আপনারা যেটা শুনলেন, শোনার পর বুঝতে পারলেন যে কতটা ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে এখন অ্যানিমেশন, ভিএফএক্স, আর আমরা কতটা এগিয়ে গিয়েছি। ওই গতানুগতিক ভাবসাব থেকে এবার একটু বেরিয়ে আসুন। যারা দেখছেন আমার অনুষ্ঠান আজকে, বাবা মারা, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে নিজেদের ছেলেমেয়েরা যদি এই বিষয়ে কেরিয়ার পারসিউ করতে চায়, তাদেরকে আটকাবেন না, তাদের নিজেদের পছন্দটাকে একটু মান্যতা দিন, দেখবেন নিশ্চয়ই তারা নিজের জীবনে কিছু না কিছু ভালো করবেন। আপনারা যদি ফ্রেমবক্স সম্বন্ধে জানতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সমস্ত ডিটেলস, ওনাদের কন্ট্যাক্ট নাম্বার। আর যদি ফ্রেমবক্সের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওনারা পুরো আপনাকে গাইড করে নেবে, কোনো চিন্তার ব্যাপার নেই। আর আপনার ছেলে মেয়েকে মন খুলে বাঁচতে দিন এবং তাদেরকে নিজেদের পছন্দের কেরিয়ারকে অপ্ট করতে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আশা করি আজকের এপিসোড খুব ভালো লেগেছে। পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো ইনফরমেশন নিয়ে আসবো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, সবার মধ্যে ছড়িয়ে দিন। নমস্কার।